তার মতো একজন ব্যক্তি, একজন নোবেল লরিয়েট, যার আশেপাশে আপনাদের মতো বিজ্ঞজনরা আছেন, আমি আপনার কথা বলছি না, নিশ্চয়ই আরো আইনজীবীরা আছেন, তো তিনি কি মনে করেন যে তিনি জেনে শুনে বুঝে না বুঝে তিনি এই কাজটি করেছেন, নাকি নিশ্চয়ই তিনিও জানতেন যে এই রুট অনুসরণ করলে আমার এই 15 কোটি টাকা সেভ হবে? আমরা পত্রপত্রিকাতে দেখেছি যে 5ই আগস্ট যদি না হতো তাহলে তাকে আদালতে তোলা হতো এবং তার জন্য তিনি নাকি প্রস্তুত ছিলেন, হয়তো তাকে কারাগারেও যেতে হতে পারে। জি, ওনার বিরুদ্ধে অভিযোগটা এনেছে যা উনি যেই কোম্পানি, ওনার বিরুদ্ধে না, যে কোম্পানির উনি চেয়ারম্যান ছিলেন, কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তুমি শ্রমিককে স্থায়ী করো নাই। তৃতীয় অভিযোগটা হচ্ছে যেই জিনিসটা উৎপাদনের সাথে জড়িত থাকবে তার নেট প্রফিটের 5% হবে শ্রমিকদের। ফ্রান্সে যাওয়ার আগে তো তার একটি মামলার রায় হয়। জি, এবং সেই মামলায় তার শাস্তিও ঘোষণা করা হয়, রায় ঘোষণা করা হয়, পরবর্তীতে তিনি জামিনও পান। জি, আমরা পত্রপত্রিকাতে দেখেছি যে 5ই আগস্ট যদি না হতো তাহলে তাকে আদালতে তোলা হতো এবং তার জন্য তিনি নাকি প্রস্তুত ছিলেন, হয়তো তাকে কারাগারেও যেতে হতে পারে। জি, আসলে আপনার কাছে তখনকার বাস্তবতা কি ছিল? না না, আপনি যে কথাটা বলছিলেন সেটা হচ্ছে লেবার কোর্টের মামলা, আর এটা হচ্ছে ক্রিমিনাল কোর্টের মামলা। লেবার কোর্টের মামলাটা, যেই মামলাটা দেওয়া হয়েছে, এটা কমপ্লিটলি একটা ভুল জনগণও জানে। যেমন ওনার বিরুদ্ধে অভিযোগটা এনেছে যা উনি যেই কোম্পানি, ওনার বিরুদ্ধে না, যে কোম্পানির উনি চেয়ারম্যান ছিলেন, কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তুমি শ্রমিককে স্থায়ী করো নাই, তাই তুমি অপরাধ করছো। 4-7 লেবার কোর্টের দ্বারা 4-8 বলা হচ্ছে তাকে 3 মাসের ভিতরে কনফার্মেশন দেওয়া হোক বা না দেওয়া হোক, সে অটোমেটিকলি পার্মানেন্ট, তাহলে এখানে কোনো অপরাধ নাই। দ্বিতীয় 3টা ধারা অভিযোগ করা হয়েছে। তৃতীয়ত হচ্ছে 117 ধারা, নৈমিত্তিক ছুটি, অর্জিত ছুটি দেওয়া, আনলিভ, এটা দেওয়া হয় নাই। এইখানে 117 সাথে বলা হচ্ছে যদি কোনো কারণে আনলিভ দেওয়া না হয়, এটা শ্রমিককে চেতে হবে, তাহলে এটা তার অর্জিত ছুটির সাথে যুক্ত হবে, মূল ছুটির সাথে যুক্ত হবে, তাহলে এখানে কোনো অপরাধের বিষয় নাই। তৃতীয় অভিযোগটা হচ্ছে যেই জিনিসটা উৎপাদনের সাথে জড়িত থাকবে তার নেট প্রফিটের 5% হবে শ্রমিকদের। এটা 234-এ। 236-এ বলা হচ্ছে যদি এই 5% কোনো কোম্পানি বা কেউ না দেওয়া হয় তাহলে সরকার একটা সময় নির্ধারণ করে দেবে, এর মধ্যে তাকে দিতে হবে। ওই সময়ের মধ্যে না দিতে পারলে তাকে 1 লক্ষ টাকা জরিমানা করা হবে এবং প্রতিদিনের জন্য 5,000 টাকা করে। এই 1 মাস পরে এটাকে পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট অনুযায়ী করা হবে। তাহলে এখানে কোনো ক্রিমিনাল অপরাধ নাই। অল আর এগুলিকে ক্রিমিনাল অপরাধ হিসাবে ডিক্লেয়ার করে তাকে 6 মাসের জেল দিল। কথাটা খেয়াল রাখেন, অল আর সিভিল ম্যাটার্স। এটা এপিলে গিয়ে শ্রম আদালত এটা বাতিল করে দিলেন, খারিজ করে দিলেন, সমস্ত কিছু দিল। এটা হলো এটার অপরাধ। আর দুর্নীতি দমন কমিশনের মামলাটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। এইখানে কেন দিল না, এই জন্য লেবার কোর্টে মামলা করা হলো। আর দুর্নীতি দমন কমিশনে কেন দিল, এটাকে বলা হলো যে তুমি শ্রমিকদের সাথে আঘাত করছো, লিডারদের সাথে আঘাত করে দুর্নীতি করছো। অর্থাৎ ডাইনে গেল বিপদ, বামে গেল বিপদ, এইভাবে জিনিসটা করা হয়েছে। আর একটা জিনিস হচ্ছে ওনাকে বলা হয়েছে যে উনি ট্যাক্স ফাঁকি দিয়েছেন। জি, এটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা। তিনি তো কিছু অর্থ পরিশোধ করেছেন। না 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 না, এইটাই ভুল ধারণা। আমি আজকে আপনাকে বলে দেই, আমি দেখলাম একটা চেক তিনি জমা দিয়েছেন। আমি এটাই বলছি আপনাকে, আমি এটাই আপনাকে বলছি। বলুন। ওনার 2000 যে কোম্পানিগুলির বিরুদ্ধে মামলা হয়েছে, এই কোম্পানিগুলি 2004 থেকে আরম্ভ করে 2014 সাল পর্যন্ত তার ট্যাক্স ক্লিয়ার। ওকে, এটা ডিসি, জয়েন্ট কমিশনার, এডিশনাল কমিশনার, আপ টু কমিশনার পর্যন্ত ইট ইজ ফাইনাল। এটি ব্যক্তিগত ট্যাক্স? নো, কোম্পানি ট্যাক্স। কোম্পানির ট্যাক্স। এটা ফাইনাল। ফাইনাল হওয়ার পরে 2017 সালে তৎকালীন গভর্নমেন্ট এটাকে রিওপেন করছেন, করে উনি বলছেন
তোমার এইখানে 1100 টাকা বাকি, 11,000, এইখানে এতশো, এইখানে এতশো ইচ্ছে করে বসে দিল। ট্যাক্স ফাঁকি উনি দেন নাই, উনি তো ট্যাক্স দেওয়া, বরং ওনার কোম্পানি চ্যালেঞ্জ করেছে হোয়াই দিস ইম্পোজিশন অফ দিস ট্যাক্স আফটার গিভিং মাই ফুল ট্যাক্স শ্যাল নট বি ডিক্লার্ড ইলিগ্যাল। তাহলে মামলা করেছেন উনি, সরকার করে নাই, আর এইটাকে প্রচারণা করেছে ট্যাক্স ফাঁকির মামলা। আরেকটা কথা আপনি বলেছেন যে ওইটা হচ্ছে ওনার একটা ট্রাস্ট করেছেন। জি, উনি ট্রাস্ট করে বলছেন আমার এই যা কিছু আছে এটা আমি ট্রাস্ট করে দিলাম, তার ভিতরে 6% আমার একটা জেনারেশনের জন্য, পরিবারের জন্য থাকবে, একটা জেনারেশনের পর সেখানে চলে যাবে। এই ট্রাস্টটা যখন করেছে তখন সরকার বলতেছে, ট্যাক্স ডিপার্টমেন্ট বলতেছে তোমাকে এটাতে কর দিতে হবে। সে বলল আমি কর দেব কেন, আমি তো ট্রাস্ট করেছি কল্যাণের জন্য। বলছে যে নো। অ্যাপিলে হাইকোর্টে গেল, বলল যে না, ইউ হ্যাভ টু গিভেন ইট। তিনি তখন 15 কোটি টাকা আবার জমা দিয়ে দিলেন অ্যাগেন্স্ট দিস। তো এই যে টাকাটাকে ট্রাস্ট দিয়েছে নাকি উনি ব্যক্তিগতভাবে দিয়েছে, কারণ ট্রাস্ট উনি করেছেন, উনি ট্রাস্ট করেছেন বলে অপরাধ করেছেন। তো এই যে বাস্তবতা জিনিসগুলি, আমি ওনার লয়ার হিসাবে আমি জিনিসগুলি জানি বলে আমি এগুলিকে বলতেছি। তো এখন যদি তিনি ট্যাক্স দিয়ে থাকেন, 15 কোটি টাকার ট্যাক্স দিয়েছেন তিনি, এবং আপনি বলছেন যে তিনি ট্রাস্ট গঠন করেছেন তার পরবর্তী প্রজন্ম, এক প্রজন্মের জন্য, এবং পরবর্তীতে সেটি ট্রাস্টের মাধ্যমে যা সিদ্ধান্ত নেয় ট্রাস্ট সেটি না, অটোমেটিক্যালি ইট উইল গো টু দ্য মেইন ট্রাস্টে চলে যাবে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে তার মতো একজন ব্যক্তি, একজন নোবেল লরিয়েট, যার আশেপাশে আপনাদের মতো বিজ্ঞজনরা আছেন, আমি আপনার কথা বলছি না, নিশ্চয়ই আরো আইনজীবীরা আছেন, তো তিনি কি মনে করেন যে তিনি জেনে শুনে বুঝে না বুঝে তিনি এই কাজটি করেছেন, নাকি নিশ্চয়ই তিনিও জানতেন যে এই রুট অনুসরণ করলে আমার এই 15 কোটি টাকা সেভ হবে? না, এটা হচ্ছে কি, উনি এটা লয়ার বলেছেন, আমি তো ওনার সাথে মামলার সময় জড়িত। জি জি, উনি এটা বলেছেন, ওনার ইনকাম ট্যাক্স লয়াররা তাকে অ্যাডভাইস করেছেন। এখন যেইটা ইম্পোজিশন করেছেন এইটা ব্যাখ্যা দিলে তখন এটা মেনে নেওয়া হয় যে এটা তো আমার ব্যক্তিগত লাভের জন্য না, কিন্তু ওনার বেলায় কোনো ব্যাখ্যা অ্যাকসেপ্টেড না, ছিল না। আপনি এখানেও তো দেখেন ইনকাম ট্যাক্সের, আপনি যখন একটা জিনিস দেওয়া হলো, ইফ ইউ ক্যান গিভ এক্সপ্লেনেশন ইট ইজ অ্যাকসেপ্টেড, কিন্তু ওনার বেলায় এটা অ্যাকসেপ্টেড হয় নাই। কিন্তু 15 কোটি টাকার যে উনি ফেরত দিয়েছেন বা পে করেছেন, যেটি না, ফেরত দেন নাই, উনি ট্যাক্স পে করেছেন, উনি ট্যাক্স পে করেছেন ফর ক্রিয়েশন অফ ট্রাস্ট। উনি তার এই যে নোবেল পুরস্কারের যত টাকা পেয়েছেন, পৃথিবীতে যে বক্তব্যমালা দিয়ে যত টাকা পেয়েছেন, উনি বলছেন এটা আমি জনগণের কল্যাণের জন্য ট্রাস্ট করলাম।